হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে তোমাদের করাবো অষ্টম শ্রেণী গণিত। এই বই থেকে তোমাদের যে আজকে অধ্যায়টা নিয়েছি শতকরা চ্যাপ্টার। আমাদের শতকরা চ্যাপ্টারটা 11 নম্বর অধ্যায় আছে। চলো আমরা দেখে নিব। দেখো 11 নম্বর অধ্যায় বের করো। দেখো 11 নম্বর অধ্যায় যে শতকরা চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে যে আমাদের অঙ্কগুলো আছে, চলো কোষে দেখি 11। কোষে দেখি 11 তোমাদের পার্ট 1 ক্লাস দেওয়া হয়ে গেছে 1 থেকে 7 অবধি। আমরা পার্ট 1 ক্লাস দিয়ে দিয়েছি। যারা পার্ট 1 ক্লাসটা দেখোনি, তোমরা প্রথমে আগে পার্ট 1 ক্লাসটা ভালো করে দেখে নাও। এবার আমাদের পার্ট 2 ক্লাসে আমরা রেখেছি 8 থেকে শুরু আমাদের, ঠিক আছে? 8 থেকে আমরা এই ক্লাসে 15 অবধি করাবো। তো চলো পার্ট 2 ক্লাস প্রথম যে অঙ্ক আমরা শুরু করে দেবো 8 নম্বর অঙ্ক। দেখো আমাদের 8 নম্বর যে প্রশ্নটা বলছে, চলো আমরা দেখে নেব কী বলছে প্রশ্নটা। এখানে আমাদের বলছে দেখো, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ, মানে বায়ুতে কি থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, আমরা জানি। তো এই যে গ্যাসগুলির পরিমাণ বলে দিয়েছে, দেখো নাইট্রোজেন আছে বায়ুতে 75.6%, আর অক্সিজেন আছে বায়ুতে 23.04%, আর কার্বন ডাই অক্সাইড আছে বায়ুতে কত আছে 1.36%। এতটা করে শতকরায় আছে বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সেটা উল্লেখ করে দিয়েছে। তো আমাদের এখানে জানতে চেয়েছে যে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে সেটা বের করতে বলেছে। 25 লিটারের মধ্যে আমরা বের করব নাইট্রোজেন কতটা আছে, অক্সিজেন কতটা আছে এবং কার্বন ডাই অক্সাইড কতটা আছে। চলো দেখো খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তো আমরা এখন লিখব যে নাইট্রোজেন আছে। চলো নাইট্রোজেন প্রথমে বের করে নিই। তো নাইট্রোজেন আছে, ঠিক আছে? সাধারণ বায়ুতে 25 লিটারের মধ্যে নাইট্রোজেন কতটা আছে, সেই নাইট্রোজেন আছে সমান সমান এই যে 25 লিটারের কতটা আছে দেখো, শতকরাটা এই যে 75.6%, তাই তো? এভাবেই তো বলেছে 25 লিটারে 75.6% আমাদের নাইট্রোজেন আছে। এখান থেকে সরল করে পেয়ে যাব যে 25 লিটারের মধ্যে থেকে নাইট্রোজেন কত লিটার আছে সেটা বেরিয়ে আসবে এখানে। দেখো 25 লিটারের বলে গুণ আছে এখানে, আর এটা গুণ করে নাও। এটা শতকরাটা দেখো, যদি শতকরা ভাঙাও তার 75.6, আর নিচে 100 হয়ে যাবে শতকরার জন্য, আর লিটারটা তোমরা এখানে লিখে দাও। এই যে দেখো, এবার সরলটা করে নাও। এখন যদি সরলটা আমরা করতে চাই, দেখো আমরা কি করব, আমরা এখানে 25 আর এই যে সংখ্যাটা আছে, এই দুটো সংখ্যা আমরা গুণ করে নিতে পারি। আমাদের 7 যে 75.6 আছে না, আর এদিকে 25, চলো এটা গুণ করে নিই আমরা। এখানে যদি গুণটা করা যায় তাহলে এখানে লক্ষ্য করো আমাদের কত দাঁড়াচ্ছে। তাহলে এটা দেখো, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এখানে কাটাকাটির মাধ্যমে করতে পারি, গুণ করেও হবে। তো গুণ না করে আমরা যদি কাটাকাটি করে দিই না, তার বেশি সুবিধা হবে। দেখো 25 4 100, ওকে 25 4 100, আর 4 দিয়ে একে কাটাকাটি করে নিতে পারো। 4 দিয়ে যদি কাটাকাটি করো, 4 1 4, 7কে 4 ধরলাম, 3 বেঁচে গেল, 3 মানে 35 হয়ে যাবে। 35 তো 4 দিয়ে যদি ভাগ করি, 4 8 32, 4 8 32, আর 35কে 32 ধরলাম, 3 বাঁচলো মানে 36, 4 নং 36, আর একটার পর দশমিক ছিল, একটার পর দশমিক বসিয়ে দিলাম। দেখো এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। তোমরা গুণ করেও করতে পারতা, কোনো অসুবিধা নাই। আমি গুণটা করলাম না, আমরা কাটাকাটি করে করলাম। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়ালো 18.9 লিটার। দেখো যে 25 লিটার বায়ুতে যে নাইট্রোজেন থাকবে কতটা, ঠিক আছে, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, নাইট্রোজেন এতটা থাকবে, এত লিটার। তো একইভাবে আমরা বের করে নিব অক্সিজেন কতটা আছে। চলো এবার বের করব আমরা অক্সিজেন আছে এই যে 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে কতটা, দেখো
হ্যাঁ 25 লিটারে, তাই তো? এই সবসময় 25 লিটার থেকেই বের করব। 25 লিটারের কত পার্সেন্ট বলেছে? অক্সিজেনটা দেখো 23.04% এভাবে বলেছে। তার 25 লিটারের মধ্যে দেখো থাকবে 25 গুণিত 23.04 বাই 100, আর এখানে আমরা লিটারটা নিয়ে চলে আসবো। একইভাবে আমরা দেখো এটা কাটাকাটি করেছি, 25 4 100, আর 4 দিয়ে যেহেতু কাটাকাটি করো, দেখো 4 দিয়ে আমরা কাটাকাটি করার চেষ্টা করব। 4 6 তো 24 হবে না, তো 4 5 20 করলাম, 3 মানে 30, 4 7 28 করলাম, 2 বাঁচলো 24, 4 6 24। এবার দুটোর উপর দশমিক ছিল, তোমরা দুটোর উপর দশমিক বসিয়ে দাও। তো আমরা পেয়ে গেছি মানটা 5.76 লিটার। দেখো এই যে অক্সিজেন আছে এত লিটার। তারপরে আমাদের যে বের করতে বলেছে কার্বন ডাই অক্সাইড আছে কতটা, তো আমরা এখন লিখব কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে সমান সমান 25 লিটারের কত পার্সেন্ট আছে দেখে নাও। এই যে কার্বন ডাই অক্সাইড ছিল আমাদের 1.36%, তাহলে এখানে লিখব 1.36%। ওকে, তাহলে সমান সমান 25 গুণিত 1.36 বাই 100, আর লিটারটা এখানে লিখব। চলো এটাও কাটাকাটি করি, 25 4 100, এবার 4 দিয়ে যদি কাটাকাটি করি দেখো 13 আছে, 4 3 12, আর এটা বাঁচলো 1 মানে 16, আর 4 4 16। দেখো দুটোর উপর দশমিক বসালাম, আর দশমিক বসালে একটা শূন্য নিতে হয়। তো আমাদের এখানে অ্যান্সারটা আসলো 0.34 লিটার। এই যে দেখো, এই যে 25 লিটার বায়ুতে কতটা নাইট্রোজেন আছে, কতটা অক্সিজেন আছে, কতটা কার্বন ডাই অক্সাইড আছে, সে তার পরিমাণটা কিন্তু আমরা বের করে নিয়েছি। এগুলি আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা একটা আমাদের অ্যান্সার, এটা আমাদের একটা অক্সিজেন আছে এত লিটার, এটা আমাদের একটা অ্যান্সার, আর নাইট্রোজেন আছে এই যে এত লিটার, এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, এই যে আমাদের 3টা অ্যান্সার। পরে আমরা চলে আসবো 8 নাম্বার প্রশ্নে। দেখো 8 নাম্বার প্রশ্ন তো করালাম, এবার 9 নাম্বার প্রশ্ন। তো 9 নাম্বার যে প্রশ্নটা দেখো কি বলছিস, চলো প্রশ্নটা আমরা পড়ে নেব। এখানে আমাদের বলছি তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10%, 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল সেটা বের করতে বলেছে। মানে একটা বই আছে, বইয়ের দাম 200 টাকা আছে, সেই যে বইয়ের দাম 200 টাকা ছিল লেখা দাম, বইয়ের উপরে যে লেখা থাকে দামটা, তার দাম কত 200 টাকা। এই 200 টাকার উপর না ছাড় দেওয়া হয়েছে, কিন্তু পরপর দুবার ছাড় দিয়েছে। প্রথমবার ছাড় দেওয়া হয়েছে 10%, তারপরে ছাড় দেওয়া হয়েছে 5%। তো এই যে পরপর দুবার ছাড় দেওয়ার পর বইয়ের দামটা কত, মানে এই যে তৃষা কিনছে বইটা মিলন দাদার কাছ থেকে, তো তৃষা কত টাকা দিবে মিলন দাদাকে পরপর দুবার যদি ছাড় দেয়, ঠিক আছে? দেখো তো আমরা বের করবো এখানে। তো প্রথমবার যে ছাড় দিচ্ছে দেখো, এই যে প্রথমবার ছাড়, তো এখানে প্রথমবার যদি আমি বলি, এখানে প্রথমবার ছাড়টা আমাদের যেটা আছে, এই যে 200 টাকার বইয়ের দাম 200 টাকা ছিল না, 200 টাকার 10% ছাড় দিচ্ছে। তাহলে কত টাকা ছাড় হচ্ছে দেখো, 200 ইন্টু 10% বলতে 10/100 টাকা। তাহলে এখানে সরলটা করে নাও, এই দুটো শূন্য কেটে নাও, তাহলে আমাদের এটা 20 টাকা। তাহলে দেখো প্রথমবারে ছাড়টা আছে 20 টাকা, তাহলে 10% ছাড় দিয়ে বইয়ের দাম কত হবে, যদি প্রথমে 10% ছাড় দেয়,
তাহলে আমাদের 200 টাকা থেকে 20 টাকাটা বাদ দিতে হবে না, এটা ছাড় দিয়েছে যেহেতু। তাহলে আমরা এখানে লিখব যে 10% ছাড় দিয়ে বইয়ের দাম, বইয়ের দাম, দেখো বইয়ের দাম ছিল 200 টাকা, তাই তো? ছাড় পড়লো এখন, এই যে 10% ছাড় বলতে 20 টাকা ছাড়, তো 20 টাকা বাদ দিয়ে দাও, এটা ছাড় দিয়েছে। তাহলে এখানে এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 180 টাকা। তা 200 টাকা 10% ছাড় বলতে দেখো 20 টাকা ছাড়, তা 20 টাকা ছাড় দিয়ে বইয়ের দামটা এখন হবে 180 টাকা। আবার বলছে আবার ছাড় দিয়েছে 5%, এই যে 180 টাকার ছাড় দিবে দ্বিতীয়বার। তো আমরা লিখব দ্বিতীয়বার ছাড়, দ্বিতীয়বার ছাড়টা দেখো, এই যে 180 টাকা এখন দামটা হয়ে গেল বইয়ের দামটা, তাহলে 180 টাকার ছাড় দিবে কত? 5%, তাই তো? তাহলে 180 গুণিত 5/100 টাকাটা এখানে লিখে দেব। এখানে আমরা কাটাকাটি করব, 5 দিয়ে 10 আর 2 9 18, তাহলে 9 টাকা। দেখো 180 টাকার দ্বিতীয়বারে যে 5% ছাড় দিবে সেই ছাড়টা কিন্তু 9 টাকা। এখন দেখো 180 টাকা দামটা যে ছিল প্রথমবার ছাড় দিয়ে, আবার 9 টাকা ছাড় পেয়ে যাচ্ছে, তাহলে 180 থেকে 9 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা লিখব এখানে যে 5% ছাড় দিয়ে বইয়ের দাম, 5% ছাড় দিয়ে বইয়ের দাম। তাহলে দেখো প্রথমবার ছাড় দিয়ে 180 টাকা দামটা হয়েছিল, আবার 5% ছাড় দিয়ে 9 টাকা ছাড় পেলো, তো 9 টাকা বাদ দিয়ে দাও। তাহলে এখানে ছাড় দিয়ে যে দামটা হয়ে যাবে বইয়ের দামটা, এটা বিয়োগ করে তোমরা 171 পেয়ে যাবে। 9 কত 10, 1 দিলে 8টা 7 হয়ে যাবে, একটা নেমে যাবে, 171 টাকা। তা পরপর দুবার ছাড় দেওয়া হলে সেই 200 টাকা থেকে বইয়ের দামটা হয়ে যাবে কত? 171 টাকা। তাহলে এই যে বলেছিল তৃষা মিলন দাদাকে কত টাকা দিবে যদি পরপর দুবার ছাড় দেয়, তাহলে তৃষা মিলন দাদাকে দিবে 171 টাকা। তা তোমরা অতএব যে লিখে দিবা যে তৃষা মিলন দাদাকে 171 টাকা দিবে, ঠিক আছে? এত টাকা দিবে। তো এই হলো আমাদের অ্যান্সার, 171 টাকা। এইভাবে কিন্তু অঙ্কটা করে নিতে হবে আমাদের। চলো পরে আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্নে। দেখো 10 নাম্বার কি বলছে? 10এরটা, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। ঠিক আছে? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো সেটা কিন্তু ত্রৈরাসিক পদ্ধতিতে বের করতে হবে। ভালো প্রশ্ন করেছে। তো চল প্রথমে আমরা দেখব যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যে 10% বৃদ্ধি করছি, তার প্রথমে কত ছিল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য? 10% বলতে দেখো এই যে শতকরা আছে না, তা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা প্রথমে আমরা ধরে নেব যে 100 একক শতকরা থেকে, তো সেটা আমরা প্রথমে করব। তো লিখব ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা 100 একক ধরে নিলাম, শতকরা থেকে ধরলাম, ঠিক আছে? এই যে আমাদের 100 থেকে তো 10 বেড়েছে, এই যে 10%, তা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম 100 একক। তাহলে আমরা অতএব দিয়ে আমরা লিখতে পারবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি জানো? বাহু ইন্টু বাহু, মানে 100 গুণিত 100 বর্গ একক। এটা যদি গুণ করে নাও তোমরা দেখো 2টো 0 4টা 0 হয়ে যাবে না, গুণের নিয়ম যেটা, এত বর্গ একক। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক হলে ক্ষেত্রফলটা হবে 10,000 বর্গ একক। ওকে, এবার বলছে 10% বৃদ্ধি করছে। তা 10% বৃদ্ধি করলে তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু কি বেড়ে যাবে না? তা আমরা এখানে লিখতে পারবো যে 10% বৃদ্ধিতে
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখো ছিল তো আমাদের 100 একক, আর 10 বাড়াবে, 10% বলতে 10 বাড়াচ্ছে, তা 10 বাড়িয়ে দাও, এত একক। তাহলে আমাদের দেখো তো দাঁড়াবে কত, 110 একক হয়ে যাবে এটা। আচ্ছা, এটা আমাদের 110 হবে, একটা শূন্যটা কাটিয়ে দিচ্ছি, 110 একক। ওকে, আচ্ছা তাহলে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 110 একক হয়ে যায়, তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দাঁড়াবে, দেখো এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে, এই যে বাহুর দৈর্ঘ্য যদি 110 একক হয়, তাহলে আমরা কি জানি, বাহু ইন্টু বাহু, এই দেখো একটা বর্গ একক। আচ্ছা, এটা যদি গুণ করা হয়, দেখো 11 গুণ, তোমরা জানো 11 গুণ করে তোমরা 121 পেয়ে যাবা খুব সহজে, আর দুটো শূন্য বসিয়ে দাও, বর্গ একক। তাহলে 10% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে, দেখো এটা 12,100 বর্গ একক হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আগে ছিল 10,000, এখন হচ্ছে 12,100, তার ক্ষেত্রফল তো বেড়েছি, তার ক্ষেত্রফল কতটা বাড়লো সেটা বের করে নিই। আমরা এখানে লিখব ক্ষেত্রফল বাড়লো, তাই তো, ক্ষেত্রফল বাড়লো। দেখো যেটা বড়, এই যে বেড়ে হয়েছে আমাদের 12,100, এখান থেকে আগে ছিল 10,000, এটা আমরা কি করব, এত বর্গ একক বিয়োগ দিয়ে দেবো। তাহলে যে বিয়োগ করে না, এখান দেখো তো বিয়োগ করে কত আসবে, দুটো শূন্য বসিয়ে দাও, আর এখানে দেখো এই যে আমাদের 0,1, তো 1 নেমে যাবে, বিয়োগ করছো 0,2, তো আমাদের এই যে 2টাও নেমে যাবে, বাস আমাদের এটাই আসে, এখানে 1 1 মিলে গেল। তাহলে 2100 বর্গ একক ক্ষেত্রফল যে বৃদ্ধি পেল বা বাড়লো কতটা, 2100 বর্গ একক। এবার এই যে শতকরা বৃদ্ধিটা, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল সেটা আমরা বের করে নিতে পারবো, কিন্তু এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। দেখো ত্রৈরাশিক পদ্ধতি যেটা তোমাদের বলবো, ত্রৈরাশিক বলে তোমাদের চ্যাপ্টারে আছে ক্লাস 8-এ, সেই অধ্যায়টা কিন্তু ভালো করে তোমাদের পড়িয়ে দিয়েছি, যেটা 10 নম্বর অধ্যায়, ঠিক আছে, একদম অঙ্কগুলো করা হয়েছে, তোমরা চাইলে ক্লাসটা আগে দেখতে পারো, তারপরে ত্রৈরাশিক কিন্তু ভালো বুঝতে পারবা। তো চলো এখানে আমি করাবো ত্রৈরাশিক নিয়মে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল। তো প্রথমে আমি লিখি যে গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় এখানে আমাদের আকার আসবে একটা, সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো গণিতের ভাষায় সমস্যাটি হলো, যেখানে একটা জফলা আছে, এখানে কিন্তু আমাদের আকার আছে, ঠিক আছে, জফলা আকার। তো সমস্যাটি হলো, দেখো আমরা প্রথমে লিখব যে ক্ষেত্রফল আগে কত ছিল, ক্ষেত্রফল ছিল, এটা একটা হেডিং করলাম, আর ক্ষেত্রফল বাড়লো, এই যে ক্ষেত্রফল বাড়লো। তো ক্ষেত্রফল আগে যেটা ছিল, যেরকম 10,000 ছিল, 10,000 ক্ষেত্রফল থেকে বৃদ্ধি পেয়েছে কত, 2100 বর্গ একক। তো 10,000 ক্ষেত্রফল ছিল, দেখো এই যে 10,000 ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 2100 বর্গ একক, তাই তো, 10,000 বর্গ একক থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 2100 বর্গ একক। তাহলে শতকরা বলতে 100-র মধ্যে কত বাড়লো, তাহলে 100 বর্গ একক থেকে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে, কতটা বৃদ্ধি পাবে। চলো এটাকে আমরা ত্রৈরাশিক নিয়মে, সমানুপাত নিয়মে দেখব। তো এখানে লক্ষ্য করো যে ক্ষেত্রফল যখন ছিল 10,000, তো 10,000 বর্গ একক থেকে ক্ষেত্রফল কতটা বেড়েছে, 2100 বর্গ একক। আর ক্ষেত্রফল যদি হয়ে যায় 100 বর্গ একক, দেখো কমে গেছি, তা ক্ষেত্রফল যদি 100 বর্গ একক হয়, তাহলে 100 বর্গ এককের ক্ষেত্রফল কতটা বাড়বে, 10,000-এ বাড়ছে 2100 বর্গ একক, তাহলে 100-তে, ঠিক আছে, কম ক্ষেত্রফলে কম বাড়বে, বেশি ক্ষেত্রফলে যতটা বাড়বে কম ক্ষেত্রফলে কম বৃদ্ধি পাবে, তাহলে এখানে কম বাড়বে, ক্ষেত্রফলটা এখানে যে বাড়বে এর চেয়ে কম, তাহলে এখানে আমাদের কম আছে, এই কমটা কিন্তু আমি এখানে লিখে দিলাম তোমাদের, এই কম বা বেশি সেটা কিন্তু জানতে হবে এই জায়গাটা, হ্যাঁ, এর চেয়ে কম না বেশি, কম আছে। তাহলে দেখো ক্ষেত্রফল
ক্ষেত্রফলটা কমে গেলে ক্ষেত্রফলের বৃদ্ধিটা কমে যাচ্ছে, তো দুই দিকে কমছে বলে আমাদের সম্পর্কটা সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে ক্ষেত্রফল ঠিক আছে, দেখো এই যে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি বৃদ্ধি কি দুজনে কি সম্পর্ক আছে? ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধি সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। এই জিনিসটা তোমরা দেখিয়ে দিবা, ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধি সরল সম্পর্কে আছে, যেহেতু দুই দিকে কমেছে। দুই দিকে কমলে সরল সম্পর্ক, বা দুই দিকে যদি বাড়তো তখন আমরা সরল সম্পর্ক বলতাম, আর বাড়লে কমলে ব্যস্ত সম্পর্ক হয়। এই জন্য বলবো তোমাদের যে ত্রৈরাশিক যে চ্যাপ্টারটা দেওয়া হয়েছে 10 অধ্যায়, ঠিক আছে, একদম ভালো করে অঙ্কগুলো করানো হয়েছে, তোমরা সেই ক্লাসটা যদি দেখো, ঠিক আছে, সেখানে কিন্তু কয়েকটা ক্লাস হয়েছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে কয়েকটা ক্লাস আমি দিয়েছি। সেই ক্লাসগুলো দেখলে পরে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবা ত্রৈরাশিক নিয়মটা। তাহলে এখানে সরল সম্পর্ক, তাহলে দেখো সরল সম্পর্কতে আমরা যদি বের করি ক্ষেত্রফল শতকরা কতটা বাড়লো, তো এখানে আমরা অতএব দিয়ে লিখবো ক্ষেত্রফল শতকরা ক্ষেত্রফল বাড়লো, এখানে এভাবে লিখে দিচ্ছি আমি শতকরা, এই তো শতকরাতে বের হবে, তো শতকরা ক্ষেত্রফল যেহেতু 100-এর মধ্যে বের করছি, যে দেখো তার জন্য শতকরা ক্ষেত্রফল বাড়লো, কতটা বাড়বে দেখো, এই যে নিয়মটা দেখো, এই যে 2100, দেখো সরি যে 2100 লিখলাম, দেখো 2100 গুণিত, এবার দেখো এই যে কম আছে না, কম বলে এই দুটোর এই যে দুজনের ভগ্নাংশ তৈরি হবে এখানে, এই 10,100, এই ভগ্নাংশটা একের চেয়ে ছোটো হবে, কমের জন্য। যদি বেশি হতো তার ভগ্নাংশটা একের চেয়ে বড় হতো, তাহলে একের চেয়ে ছোটো ভগ্নাংশ বলতে দেখো 100টা তোমরা উপরে লিখবা আর 10,000টা নিচে লিখে দিবা। এই জিনিসটা একদম মনে রাখবা, ত্রৈরাশিক নিয়ম। ওকে, এখানে যে কম বলে আমাদের ভগ্নাংশটা হবে প্রকৃত ভগ্নাংশ একের চেয়ে ছোটো, মানে কম, এই যে কমটা উপরে আর বেশিটা নিচে। ওকে, এতটা বাড়লো, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল এত। তাহলে এখানে যদি আমরা সরলটা করি, এই যে দুটো শূন্য কাটিয়ে দাও, আচ্ছা এখানে দেখো 10,000-এর, আচ্ছা এখানে যদি বলি কটা 4টা শূন্য আছে, তাহলে আমাদের একটা শূন্য বেড়ে গেছিলো আমাদের, ওকে একটা শূন্য বেশি লিখে দিয়েছিলাম, তাহলে যে দুটো শূন্য কাটালাম আর দুটো শূন্য কাটিয়ে দিলাম, শূন্যগুলো কিন্তু কেটে গেছে, তাহলে আমাদের এখানে 21 দাঁড়িয়ে গেল, যেটা শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি করলে 21% তোমরা দিয়ে দিতে পারো, 21%। তো এই যে আমাদের প্রশ্নে বলেছিল যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল, তো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের কত 21%, যেটা ত্রৈরাশিক নিয়মে দেখালাম, 21% ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে শতকরা। ওকে, চলো পরে আমরা চলে আসবো পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল সেটা বের করতে বলেছে। দেখো খুবই ভালো প্রশ্ন এবং সহজ প্রশ্ন আছে। তাহলে এখানে যেটা আমরা বের করব, দেখো 15% ছাড় পাওয়া যায় সময় মতো বিল দেওয়া হলে, মানে 15% ছাড় পাওয়া যায়, মানে যদি দেখো 15 টাকা ছাড় হয়, 15 টাকা ছাড় হলে বিদ্যুতের বিল হবে 100 টাকা, এই যে শতকরা থেকে বলতে পারবো, তাই না? 100 টাকা বিদ্যুতের বিল হলে ছাড় হয় 15 টাকা, তার 15 টাকা ছাড় পেলে বিদ্যুতের বিল হয় কত 100 টাকা, তাহলে 1 টাকা ছাড় পেলে বিদ্যুতের বিল কত হবে, আর 54 টাকা ছাড় পেলে বিদ্যুতের বিল কত হবে সেটা আমাদের বেরিয়ে আসবে। তো চলো দেখো তো আমরা সেভাবে জিনিসটা কিন্তু আমি একবারে লিখবো 15% ছাড় থেকে। তাহলে আমি এখানে লিখছি 15 টাকা ছাড় হলে বিদ্যুতের বিল হয়, তাই তো, বিদ্যুতের বিলের পরিমাণ যেটা, বিদ্যুতের বিল হয় কত 100 টাকা, এই যে 100 টাকা, এটা শতকরা থেকে বলতে পারবো 15% ছাড় থেকে। 15 টাকা ছাড় হলে বিদ্যুতের বিলটা কত ছিল 100 টাকা, তাহলে 1 টাকা ছাড় হলে বিদ্যুতের বিলের যে পরিমাণটা হবে কত, একে কম হয়ে যাবে, 100 কম বলতে 100/15, আর ছাড় বলেছে 54 টাকা, তাহলে 54 টাকা ছাড় হলে বিদ্যুতের বিলের পরিমাণটা হয়ে যাবে 100/15। আর যেহেতু আমাদের দেখো
এখানে 54 টাকা ছাড় হলে বিদ্যুতের বিলের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে 54টা গুণ হয়ে যাবে এত টাকা। চলো এটা সরল করে আমরা কি পেয়ে যাবো, অ্যান্সার পেয়ে যাবো। তারপর যে কাটাকাটি করি পাই দিয়ে, 5 3 15, 5 2 10 0, 3 দিয়ে 54কে কাটাকাটি করলে দেখো এটা পেয়ে যাবা 18 3 54, এখানে 18 পেয়ে যাবা। তাহলে 18 দিয়ে 36 আর 0টা বসিয়ে দাও। দেখো বিদ্যুতের বিলের পরিমাণটা 360 টাকা। তো বিদ্যুতের বিলের পরিমাণটা যে আমাদের বের করতে বলেছিল, চলো অতএব লিখে দিচ্ছি যে বিদ্যুতের বিলের পরিমাণটা আমরা পেয়ে গেলাম 360 টাকা। ওকে, এই যে আমাদের দেখো। ওকে, তো দেখো খুব কত সহজভাবে অঙ্কটা হয়ে গেছে, 11 নম্বর অঙ্কটা। চলো এরপরে আমরা চলে আসবো 12 নম্বর প্রশ্ন। দেখে নেব 12 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে। দেখো প্রশ্নটা বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, মানে চিনির মূল্য যা ছিল 20% বেড়ে গেছে। ধরো আগের চিনির মূল্য যদি 100 টাকা ছিল, এখন চিনির মূল্য 20% বেড়ে গেছে বলতে 120 টাকা হয়ে গেছে। আচ্ছা, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, মানে খরচ কিন্তু পাল্টাবে না, চিনির দাম বেড়ে গেছে কিন্তু মাসে যে খরচ হতো তার খরচটা অপরিবর্তিত রাখবে, মানে আগের মতনই রাখবে। মানে আগের নিশ্চয়ই 100 টাকায় চিনি কিনতো, ওই 100 টাকায় রাখবে। তো চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখলে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে তা বের করতে বলেছে। দেখো খুবই ভালো প্রশ্ন। তো আমাদের প্রথমে কি করতে হবে, দেখো প্রথমে আমরা এই যে 20% চিনির মূল্য বেড়ে গেছে, তো 20% মানে আমি ধরে নেব যে আগে 100 টাকায় চিনির মূল্য 100 টাকা ছিল, 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক, এটা আমরা ধরে নেব শতকরা নিয়ম অনুসারে। তো আমরা লিখব ধরি আগে, এটা আগের কথা, ঠিক আছে, আগে 100 টাকায় চিনি, আগে 100 টাকায় চিনি পাওয়া যেত, কি লিখবো, আচ্ছা পাওয়া যেত 100 একক, এই যে 100 একক। তাহলে এখন দেখো চিনির মূল্য যেহেতু 20% বেড়ে গেছে, তাহলে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় চিনির দাম কত হবে, 120 টাকা যাবে। তাহলে এখন আমরা যেটা বলবো, এখন চিনির মূল্য 20% বেড়ে গেছে বলতে মানে 120 টাকা। এখন 120 টাকায় চিনি পাওয়া যায়। দেখো মানে 100 একক চিনির দাম ছিল 100 টাকা, এবার চিনির দাম যেহেতু 20% বেড়ে গেছে, তাহলে চিনির দাম দেখো মানে ওই 100 একক চিনি কিনতে হচ্ছে 120 টাকায়। মানে এখন 120 টাকায় চিনি পাওয়া যায়, কতটা পাওয়া যাবে, ওই 100 এককে চিনি পাওয়া যাবে। ওকে, তাহলে 120 টাকায়, লক্ষ্য করে এখানে, তাহলে 120 টাকায় যদি চিনি পাওয়া যায় 100 একক, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে আর 100 টাকায় কত পাওয়া যাবে। মানে 100 টাকায় এই জন্য যে চিনির যে মাসিক খরচটা অপরিবর্তিত রাখবে, মানে তার দেখো চিনির দাম তো বেড়ে গেছে কিন্তু কি আয় বাড়েনি, ঠিক আছে, ইনকাম বাড়েনি, তার জন্য সে 100 টাকায় চিনি কিনবে। তাহলে 100 টাকায় চিনি পাওয়া যায় যদি 100 একক, তাহলে 1 টাকায় কত চিনি পাওয়া যাবে, 1 টাকায় চিনি পাওয়া যাবে, কম পাওয়া যাবে 100/120 একক। এবার ও কিন্তু 100 টাকায় চিনি কিনবে, মানে চিনির খরচ অপরিবর্তিত রাখতে হলে আগে যে 100 টাকায় চিনি পেত 100 একক, সে কিন্তু 100 টাকায় চিনি কিনবে। তাই 100 টাকায় চিনি কিনবে বলতে যেহেতু চিনির মূল্য বেড়ে গেছে, তাহলে 100 টাকায় কম চিনি পাবে। তো সেই জিনিসটা আমরা বের করব যে 100 টাকায়, ঠিক আছে, এখন যে 100 টাকায় চিনি যদি কিনে, তাহলে 100 টাকা চিনি পাওয়া যাবে, এই দেখো আমাদের এটা ঐকিক নিয়ম অনুসারে, হ্যাঁ, একে যদি কম হয় 100 বেশি হবে, এই যে আমাদের 100টা গুণ করে দেবো, তাহলে 0 0 আমি কেটে দিলাম। তাহলে উপরে লক্ষ্য করো, উপরে আমরা যদি গুণ করে নিই, দেখো গুণ করে আমাদের কত দাঁড়াবে। চলো আরও একটু কাটাকাটি করার চেষ্টা করি আমরা 2 দিয়ে, 2 6 12 আর 2 5 10, 2 দিয়ে কাটাকাটি করলাম। এবার 2 দিয়ে করি, 2 3 6, আর এখানে 2 দিয়ে করি, 2 5 10 0। তাহলে এখানে 50 আর 5 গুণ করলে পরে 5 5 25, এরকম দাঁড়াচ্ছে জিনিসটা। এখানে 50 গুণিত 5 আছে, ঠিক আছে, আর নিচে কিন্তু আমাদের 3 বেঁচেছে। তাহলে এখানে 5 5 25 আর 2 0 আর নিচে 3, এত একক। এই যে দেখো
চিনির দাম যেহেতু বেড়ে গেছে না, তাহলে 100 টাকা যে চিনি পাওয়া যাবে এত একক চিনি পাওয়া যাবে। এবার যে এখানে কথাটা বলেছে শতকরা, এই যে দেখো যে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাবে, শতকরা যে কমাবে তার জন্য আমরা 100 থেকে এটা বিয়োগ দিব। তাহলে এটাই আমরা লিখব যে অতএব যে লিখব শতকরা চিনির ব্যবহার কমাতে হবে। দেখো কত কমাতে হবে, এই যে শতকরা বলতে 100 থেকে বিয়োগ করবা, তাই না? কারণ 100 থেকে তো আমরা ধরতাম যে আগে 100 টাকা চিনি পাওয়া যেত 100 একক, এই জন্য আমরা 100 থেকে বিয়োগ দিব এই যে যতটা 100 টাকা চিনি পাওয়া যাবে এই যে পরিমাণটা, ঠিক আছে? তাহলে এটা আমরা সরল করে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। 100 থেকে বিয়োগ দিবা শেষে, তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, 3 লসাগু, এটা 300 হয়ে যাবে, এটা আমাদের 250, এটা 300 থেকে 250 বিয়োগ করে তোমরা 50 পাবা। এটা যদি আমি ভাগ করে দিই 3 দিয়ে, 3 একে 3, এখানে 2 নামবে 0, 3 6 18, এখানে আমাদের 2 নামবে, এটা পূর্ণ সংখ্যা করে নিই, 16 পূর্ণ 2/3, 2টা এখানে আসবে, 3টা নিচে আসবে, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ালো 16 পূর্ণ 2/3%। তাই যে শতকরা চিনির ব্যবহার কতটা কমাবে, 16 পূর্ণ 2/3%, ঠিক, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, খুবই ভালো এবং ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় খুব আসে, ভালো করে তোমরা দেখে নিবা অঙ্কটা। ওকে, পরে আমরা দেখে নেব 13 নম্বর প্রশ্ন। চলো 13 নম্বর প্রশ্নটা কি বলছে। তবে এখানে বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে তা বের করতে বলেছে। মানে জল জমে বরফ হলে আয়তন বাড়ে, এটা কিন্তু আমাদের জানতে হবে। জল জমে বরফ যদি হয়ে যায়, কোনো একটি জল জমে বরফ হলে আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে, এটা কিন্তু হয়। তো সেটা কিন্তু কতটা বৃদ্ধি পাবে, 10%। মানে আমরা ধরে নিব যে জলের আয়তন যদি 100 একক হয়, তাহলে বরফের আয়তন কত হয়ে যাবে, মানে 10 বাড়বে, মানে 100 থেকে 10 মানে 110 হয়ে যাবে। এখানে লিখব ধরি যে 100 একক জলের আয়তন হলে 100 একক জলের আয়তন হলে বরফের আয়তন হবে, দেখো বরফের আয়তন হবে, এই যে আমাদের দেখো 10% বৃদ্ধি পাচ্ছে জল জমে বরফ হলে, তাহলে জলের আয়তন যদি 100 একক হয়, তাহলে বরফের আয়তনটা হয়ে যাবে 100 যোগ 10, 10 বেড়ে যাবে, তাই না, এত একক, তাহলে আমাদের 110 একক হয়ে যাবে বরফের আয়তনটা। এবার এই বরফটা গলে আবার জল হবে, তাহলে বরফ গলে জল হলে আয়তন কতটা হ্রাস পাবে সেটা আগে বের করব, তারপরে শতকরা হ্রাসটা বের করে নিব। তাহলে এখানে আমরা লিখব যে এই দেখো, মানে বরফ গলে যদি জল হয় তাহলে আয়তন কতটা হ্রাস পাবে, তাহলে এখানে আমরা লিখব যে বরফ, মানে এই যে বরফের পরিমাণটা, তাহলে বরফ গলে জল হলে আয়তন, বরফ গলে জল হলে আয়তন তো কমবে, তাই না? তো বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায়, আয়তন হ্রাস কতটা পাবে, দেখো বরফের আয়তন তো আছে আমাদের কত, 110 একক। এবার এই যে আমাদের দেখো জলের আয়তনটা ছিল 100 একক, তাহলে বরফের আয়তন থেকে জলের আয়তনটা যদি বাদ দিয়ে দাও কত হবে, 10, মানে যতটা জল থেকে বরফ হয়ে বেড়েছে, মানে 10 বেড়েছে, তাহলে বরফটা যদি আবার জল হয়ে যায় তাহলে 10 তো কমবে, তাহলে 110 থেকে 100 বরফের আয়তন থেকে জলের আয়তনটা বাদ দিলেই আমরা বুঝতে পারবো যে বরফ গলে জল হলে কতটা আয়তনটা হ্রাস পাবে, তাই তো, এত একক, বলতে গেলে আমাদের 10 একক, এই যে 10 একক আয়তন কিন্তু হ্রাস পাবে, এটা বুঝতে পারছো, তাই না? জল জমে বরফ হলে আয়তন যদি 10 বৃদ্ধি পায়, তাহলে বরফ গলে যদি জল হয় তাহলে 10 একক আয়তন হ্রাস পাবে। এবার এই যে আয়তনটা, মানে বরফ গলে জল হলে আয়তন কতটা হ্রাস পাবে সেটা শতকরাই কিন্তু বের করতে বলেছে। তাহলে দেখো, তা আমরা এখানে লিখব যে
শতকরা আয়তন হ্রাস পায়। মানে বরফ গলে জল হলে, আমি এখানে লিখে দিব, দেখো তোমাদের লিখে দিচ্ছি, বরফ গলে জল হলে শতকরা, শতকরা আয়তন হ্রাস পায়। দেখো শতকরা আয়তন হ্রাস পাবে কীভাবে সেটা বের করব। দেখো আয়তন হ্রাস পেয়ে কত হয়েছে 10 একক, যেটা আয়তন হ্রাস পেলো সেটা উপরে লিখো। এবার আয়তনটা কি থেকে হ্রাস পাচ্ছে, আগে কত আয়তন ছিল তোমরা যদি লক্ষ্য করো যে বরফের আয়তনটা ছিল, বরফ তো গলে জল হচ্ছে না, তাহলে বরফের আয়তন ছিল 110 একক, তাই না? তাহলে 110 একক থেকে আয়তনটা হ্রাস পাচ্ছে 10 একক। বরফের আয়তন ছিল 110 একক, তাহলে 110 একক থেকে আয়তনটা হ্রাস হচ্ছে 10 একক। তাহলে এখানে শতকরা যে আয়তনটা হ্রাস হবে 10/110, কারণ বরফ থেকেই তো আয়তনটা হ্রাস পায় এতটা। এই বরফটা আয়তন হ্রাস পেয়েছে এই যে 10 একক, আর বরফটা গলে জল হবে তাহলে এতটা কমবে। তাহলে যতটা হ্রাস পাবে সেটা বাই বরফের আয়তনটা। আর যেহেতু শতকরা বের করছি, শতকরা কতটা হ্রাস পাচ্ছে তার জন্য 100 দিয়ে গুণ করবা। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো যে বরফ গলে জল হলে শতকরা কতটা আয়তন হ্রাস পাবে, এই যে আমাদের অ্যান্সারটা আসবে। তাহলে সরল করে নাও, আমরা 0 0 কেটে দিলাম, 10 10 গুণ করে আমাদের 100, আর নিচে আমাদের 11 আছে। একে আমরা যদি ভাগ করে নিই, 11 9 99, তাহলে এখানে আমাদের 1 নেমে যাবে, তাহলে 9/1/11। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়িয়ে গেল 9/1/11%। ঠিক আছে, এই যে আমাদের বরফ গলে জল হলে যে আয়তনটা শতকরা হ্রাস পাবে কতটা, 9/1/11%। একদম ভালো প্রশ্ন, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো, ভালো করে তোমরা বুঝে শুনে অঙ্কগুলো করবা। ওকে, চলো পরে আমরা চলে আসবো 14 নম্বর প্রশ্নে। চলো দেখে নিব 14 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে। তবে এখানে বলছে উৎফল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখন উচ্চ ফলনশীল ধান বীজ ব্যবহার করলে তাহলে ফলন তো বৃদ্ধি পাবেই, কিন্তু তার জন্য কিন্তু খরচও বেড়েছে। দেখো, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়ে গেছে। মানে আয় বেড়েছে তো খরচও বেড়েছে। তো বলছে এখানে আগে উৎফলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। মানে আগে খরচ হতো 1200 টাকা, কিন্তু আয় হতো 3000 টাকা। তো বলছে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে না কমবে মানে যেহেতু আয় বেড়েছে তো খরচও বেড়েছে। এবার দেখব যে আয়ের চেয়ে খরচটা যদি কম হয় খরচটা, তাহলে এখানে কি আয়টা বাড়বে। আর আয়ের চেয়ে যদি খরচটা বেশি হয়ে যায় তাহলে কি এখানে আয়টা কমবে, তাই না? তো দেখো প্রথমে কিন্তু এই যে আগে কত টাকা খরচ হতো কত টাকা আয় হতো সেটা কিন্তু বলে দিয়েছি। তাহলে আগে কত টাকা আয় হতো, তো আগের আয়টা কিন্তু আমরা বের করতে পারবো। এই যে আয় থেকে খরচটা বাদ দিয়ে দাও, তা আমরা লিখবো আগে আয় হতো, এটা আমরা আগে বের করে নিচ্ছি। আগে আয় হতো, এই যে আমাদের আয় হতো কত 3000। এই যে 3000 টাকা যে ফলন পেতেন না, তো 3000 টাকা থেকে আমরা 1200 টাকা খরচটা বাদ দিয়ে দিচ্ছি, এত টাকা কিন্তু আয় হতো। তাহলে এটা যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করে পেয়ে যাবো, দেখো 2 0 এই যে বসিয়ে দাও, আর এই 2 এ কত দিলে 10, এটা 8 দিলে, আর 3টা 2 হয়ে যাবে, 1 কত দিলে 2, 1 দিলে মানে 1800 টাকা। তাহলে এই টাকাটা কিন্তু আগে আয় হতো। ঠিক আছে, এই যে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পাওয়া মানে এত টাকা কিন্তু আয় হতো। মানে এই যে আয় থেকে ব্যয় বাদ দিলেই সেটাই বোঝা যায় যে আগের আয়টা কত ছিল। আচ্ছা, তাহলে এবার দেখো এখন কিন্তু আমাদের কি, এখন এই যে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন কিন্তু 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে দেখো যে ফলন বৃদ্ধি পায়, এখানে আমি লিখছি ধানের ফলন বৃদ্ধি পায় কত 55%। দেখো ধানের ফলন বৃদ্ধি পায় 55% মানে এটা আমরা বলতে পারবো যে আগে যদি 100 টাকা, মানে আগে যদি আমি বলি যে 100 টাকা যদি আয় হতো, এটা তো আয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আগে 100 টাকা আয় হলে
ঠিক আছে, মানে আগে 100 টাকা যদি ধানের ফলন হতো, 100 টাকা ধানের ফলন হলে তাহলে এখন কত টাকার ধানের ফলন হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এটা লিখব যে 100 টাকা, এই যে 100 টাকা, 100 টাকা আগে, 100 টাকা আগে ফলন হলে 100 টাকা আগে, আচ্ছা আয় বলে দিচ্ছে, ঠিক আছে, এটা আয়। 100 টাকা, 100 টাকা আগে আয় হলে এখন আয় হয়, এখন আয় হয়, তাই তো, আয় হয়। আগে যদি 100 টাকা আয় হতো, এই যে 55%, মানে আগে যদি 100 টাকা আয় হতো তাহলে এখন আয় কত হবে, মানে 100 থেকে 55টা কি বেড়েছে, 55 টাকা, তাহলে এটা হবে আমাদের 155 টাকা। তাহলে আগে যদি 1 টাকা আয় হতো, ঠিক আছে, আগে 1 টাকা আয় হলে এখন আয় কত হবে, তাহলে 1 টাকাতে আমাদের কম হবে, 155/100। এবার আগে আয় কত হচ্ছিল, দেখো আগে আয় হচ্ছিল কিন্তু আমাদের 3000 টাকা, তাহলে আগে যদি আমাদের 3000 টাকা আয় হয়, তাই না, তাহলে এখন আয় কত হবে, তাহলে 155/100 গুণিত 3000, এখন আয়টা একটু বেশি হবে 3000 টাকায়। তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও। এবার 3 আর 155 যদি গুণ করো, দেখো 3 5 15, 5 3 5 15, 1 16, 3 1 3 আর হাতে 4, আর একটা শূন্য ছিল, একটা শূন্য বসিয়ে দিলাম। দেখো এখন যে আয়টা হবে না 4650 টাকা, তাহলে আগের চেয়ে আয়টা কিন্তু বেড়েছে, ঠিক আছে, আগের চেয়ে আয়টা বেড়েছে এটা বুঝতে পারছি, মানে এই আয় থেকে এই আয় হয়েছে, আগে ছিল 3000 টাকা আয়, এখন আয়টা হয়েছে 4650 টাকা আয়। এবার খরচও তো বেড়েছে, দেখো প্রশ্ন কিন্তু বলেছে এখানে যে খরচ বেড়ে আবার 40% বেড়ে গেছে, তাহলে এখানে খরচ বৃদ্ধি পায়। আমি যদি লিখি এখানে খরচ বৃদ্ধি পায়, কত, 40% বৃদ্ধি পায়, মানে আমরা এখানে লিখতে পারবো 100 টাকা আগে 100 টাকা আগে খরচ হলে এখন খরচ হয়, দেখো এখন খরচ কত হচ্ছে, তাহলে 100 সঙ্গে 40 যোগ করতে হবে, যেহেতু 40% বৃদ্ধি মানে 40 টাকা বেড়ে গেছে, তাহলে এখন খরচটা হচ্ছে 140 টাকা, শতকরা থেকে এটা বলতে পারবো, মানে তাহলে আমরা বলবো আগে যদি দেখো 1 টাকা আগে যদি খরচ হলে এখন খরচ হবে, একে কী হবে, একটু কম হবে, 140/100, তাই তো, ঐকিক নিয়ম অনুসারে। আর আগে খরচটা দেয়, ঠিক আছে, আগে খরচ কত বলেছিল, আগে খরচটা কিন্তু 1200 টাকা খরচ হতো, তাই না, প্রশ্ন কিন্তু বলে দিয়েছি। তাহলে 1200 টাকা আগে খরচ হলে এখন যে খরচটা হচ্ছে, দেখো তাহলে 140/100 গুণিত 1200 টাকা, দুটো শূন্য কেটে দিলাম, 12 দিয়ে গুণ করো, 12 4 48, আর 12কে 12, আর 12 আর 4 যোগ করে কত, 12 4 16, আর এই যে শূন্যটা বসিয়ে দিবা, তাহলে 1680 টাকা। দেখো আমাদের আগে ছিল খরচটা 1200 টাকা, এখন কিন্তু খরচটা দাঁড়াচ্ছে 1680 টাকা, তাহলে খরচও তো বেড়েছে। তা দেখো তাহলে দেখো আয় বেড়েছে তো খরচও বেড়েছে, তা দেখো আয়টা বেশি আছে খরচটা কম আছে, তাহলে এখানে কিন্তু আমাদের কি হয়েছে, তাহলে এখনও কিন্তু আয় হয়েছে। চলো তাহলে এখন কত টাকার আয় হয়, তা আমরা লিখব যে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে এখন আয় হয়, এটা আমরা ভাষাটা একটু লিখি যে অধিক ফলনশীল ধান বীজ অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে এখন আয় হয়, এখন কত টাকা আয় হচ্ছে, এই যে দেখো এই যে আমাদের এই যে যেটা আয় হচ্ছে এখন বর্তমানে না, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে যে আয়টা হতো, যে খরচটা হচ্ছে, তাহলে আয় থেকে খরচটা বাদ দিব,
মানে 4650 থেকে এই আয় থেকে এই খরচটা আমরা বাদ দিচ্ছি, এত টাকা। চলো এটা আমরা বিয়োগ করে দেখব কত টাকা আসছে। এখানে দেখো শূন্যর সঙ্গে শূন্য মিলাও, শূন্য বসে যাবে, আর 8 আছে, এদিকে 15 আছে, তাহলে 8 কত দিলে 15, এটা 7 দিলে, তাহলে এটা 6টা আমাদের কিন্তু 5 হয়ে যাবে। এবার এই যে 6 আছে এটা 5 হয়ে গেল, তাহলে 6 কত দিলে 15, 6 কত দিলে 15, এটা 9 দিলে, ওকে 4টা কিন্তু 3 হয়ে যাবে, আর 1 কত দিলে 3, এটা 2 দিলে, এই যে 2970 টাকা কিন্তু এখন আয়টা হচ্ছে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে। যে এখন যে আয়টা হচ্ছে কত, 2970 টাকা। কিন্তু আগে যে আয়টা কত ছিল, আগে আয়টা হচ্ছিল কিন্তু 1800 টাকা। আগে আয় হতো 1800 টাকা, আর এখন আয় হচ্ছে 2970 টাকা। তাহলে আয়টা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? দেখো আগের চেয়ে আয়টা কিন্তু বেড়ে গেছে। তাহলে আয় কতটা বাড়বে সেটা কিন্তু বের করতে পারবো এই আয় থেকে, ঠিক আছে? এই আয় থেকে এই যে আয় থেকে আগের আয়টা আমরা কি করে দেবো, আগের আয়টা বিয়োগ করে দেবো। তা আমরা এখন লিখতে পারবো যে আয় বাড়বে, এখানে আয়টা কিন্তু বেড়েছে, তাহলে আমরা অতএব লিখে দেব যে আয় বাড়বে, আয় বাড়বে সমান সমান এই যে 2970 থেকে আগে আয়টা আমাদের 1800 টাকা আয় হচ্ছিল, এটা বাদ দিয়ে দাও, তাহলে আয়টা বাড়বে আমাদের কত। এটা কিন্তু আমাদের এই জিনিসটা যে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে, এটা তোমরা এখানে লিখতে পারো অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে যে আয়টা বাড়বে কত, তাহলে আয়ের পরিমাণ বাড়বে। এটা যে বিয়োগ করো, দেখো দুটো শূন্য, এদিকে 70টা নেমে যাবে, আর 8 কত দিলে 9, এটা এই যে 1, ঠিক আছে 1, আর 1 কত দিলে 2, 1, এই যে 1170 টাকা, এটা বিয়োগ করে পেলাম। তাহলে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে আয়ের পরিমাণ যে বাড়বে কতটা, এই যে 1170 টাকা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। 1170 টাকা কিন্তু আয়টা বাড়বে। ওকে, ভালো একটা প্রশ্ন ছিল, একদম ভালো করে তোমরা বুঝে শুনে অঙ্কটা করবা। এরপরে আমরা চলে আসবো 15 নম্বর প্রশ্নে, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা নিয়েছি 8 থেকে 15 নম্বর, আজকের ক্লাসের শেষ প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, পার্ট 2 ক্লাস এটা। দেখো 15 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা দেখে নেব। এখানে বলছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মানে যে দেখো যে বিজয় প্রার্থী যিনি জয়ী হয়েছিলেন, বিজয়ী, ঠিক আছে, বিজয়ী মানে যিনি মানে জিতেছিলেন ভোটে, তো বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোট মানে যতগুলো ভোট ছিল, প্রদত্ত ভোট 65% ভোট পেয়ে নির্বাচিত হন। মানে প্রদত্ত ভোট যেহেতু 100 জন হয়, তাহলে 100 জনের মধ্যে ভোট পেয়েছে 65টি ভোট পেয়েছে, 100টি ভোটের মধ্যে 65টি ভোট পেয়েছে, এই হচ্ছে শতকরা নিয়ম এটা। তা তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, শতকরা কত ভোট পেয়েছেন সেটা জানতে চেয়েছে। তা এখানে যেটা বলে দিয়েছে আবার দেখো যে বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছিল, মানে যতজন ভোট দিয়েছিল সবাই কিন্তু ভোট দেয়নি, কিছু কিছু ভোট কিন্তু বাদ পড়ে যায়, অনেকে বাইরে থাকে, বাইরে থেকে আসতে পারে না, তো অনেকে ভোট দিতে পারে না, তার জন্য দেখো 100%-এর মধ্যে মানে 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, তাই তো? তাহলে এই যে আমাদের বলেছে শতকরা কত ভোট পেয়েছেন, তো এই 80-র মধ্য থেকে কত পেয়েছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে যে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছিল দেখো 100 জনের মধ্যে মানে 100টির মধ্যে 65 ভোট পেয়েছে, তো এটাই আমরা লিখতে পারবো প্রথমে যে টোটাল যে ভোট দিয়েছিল 100 জন, তো এখানে দেখো যে 100 জন যদি ভোট দেয়, তাহলে 100 জন ভোট দিলে 100 জন ভোট দিলে বিজয় প্রার্থী ভোট পেয়েছে তাহলে 65টি ভোট, এই যে 65% থেকে 100 জন ভোট দিলে বিজয় প্রার্থী এই যে ভোট পায়, কতটি ভোট পায়, 65টি, তাই না, এতটি ভোট পায়। তাহলে এখানে আমরা এবার লিখতে পারবো যদি একজন ভোট দেয় তাহলে বিজয়ী প্রার্থী ভোট পাবে কত, একে কম হবে, উইকের নিয়ম যেটা 65/100 এতটি ভোট পাবে। এবার ভোট কতজন দিয়েছিল দেখো, এই যে আমরা যদি বলি শতকরা থেকে এই যে 80% মানে 80 জন, এটা বলে দিতে পারবো যে 80 জন ভোট দেয়, যদি এখানে 100 জন ধরে নিয়েছি শতকরা অনুসারে, তা আমরা বলবো যে 80 জন ভোট দিয়েছিল 100 জনের মধ্যে। তাহলে দেখো এখানে আমি উল্লেখ করে দেব যে 80 জন যদি ভোট দেয়,
80 জন ভোট দিলে বিজয়ী প্রার্থী ভোট পাবে, দেখো কতটি ভোট পাবে, এই যে 65/100 আর 80টা গুণ করে দেবো আমরা, তাই না, এতটি ভোট পাবে। তো এটা সরল করে নিই, এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে। 0 0 আমি কেটে দিলাম, 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে 10, 5 একে 5, 5 3 15, আর 2 আর 4 কাটা করলে 2 4 8, তাহলে আমাদের কিন্তু 13 গুণিত, এই যে আমাদের 13 গুণিত 4 বেঁচেছে এতটি, তাহলে 13 4 কত 52। তাহলে দেখো শতকরা কিন্তু 52টি ভোট, কি 52টি ভোট, এই যে বলেছিল, যেখানে প্রশ্ন আমাদের কী বলেছিল, তিনি মোট ভোটের শতকরা কত ভোট দিয়েছিলেন, মানে যতজন ভোট দিয়েছিলেন শতকরা মানে মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছিলেন। তাহলে মোট ভোটের, এই যে 80 জন যে মোট ভোট দিয়েছিল, তাহলে মোট ভোটের শতকরা যে ভোট পেয়েছিল 52টি ভোট পেয়েছিল। তাহলে আমরা লিখে দেব যে অতএব তিনি মোট, যেহেতু আমরা 80 জন থেকে বের করে নিয়েছি, মোট ভোটের শতকরা, এটা কিন্তু শতকরা, যদি 100 জনের মধ্যে ধরা হয়েছিল, শতকরা ভোট পেয়েছেন কত, এই যে 52টি। দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, 52টি বা 52% বলতে পারো, ঠিক আছে, শতকরা ভোট পেয়েছেন 52টি বা 52%। যেহেতু শতকরা উল্লেখ করে দিয়েছে, এখানে তোমরা 52% না লিখলেও হবে, 52টি লিখে দিলেও হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তা এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, পার্ট 2 ক্লাস, যেটা 8 থেকে 15 অবধি তোমাদের দেখালাম। আর পার্ট 3 ক্লাসে আমি নিয়ে আসবো 16 থেকে 20 অবধি। তা পার্ট 3 ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।